নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। মানুষের সমর্থন বিজেপির সঙ্গে রয়েছে, যার প্রমাণ মিলবে ৪ জুন, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুদিন ব্যাপী ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প 2024-এর সূচনা শিলচর রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণনগরে নাবালিকা অপহরণের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, এলাকা জুড়ে চাঞ্চল্য। দরিদ্রতার সঙ্গে লড়াই করে এমবিবিএস পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থানে শিলচরের বিক্রম সূত্রধর, শুভেচ্ছায় ভাসলেন বিক্রম। আসছে বিস্তারিত খবরে। মানুষের সমর্থন বিজেপির সঙ্গে রয়েছে, যার প্রমাণ মিলবে ৪ জুন, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মানুষের সমর্থন বিজেপির সঙ্গে রয়েছে, যার প্রমাণ মিলবে আগামী ৪ জুন। নলবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিনা পয়সায় চাকরি, অরুণোদয়, রেশন কার্ড সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেয়ে মানুষ এখন খুশি, যার প্রমাণ প্রতিটি নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, হাজার হাজার উৎসাহিত জনতা প্রতিদিন আমার সঙ্গে যে পায়ে পা মিলিয়ে নাচেন, তা সাধারণ মানুষের উৎসাহের বহিঃপ্রকাশ। লোকসভার 14টি আসনের মধ্যে 13টি আসন দখল করবে বিজেপি মিত্র জোট এবং ধুবড়ীতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বরপেটায় প্রচার চালিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 3 লক্ষ ভোট ওই আসনে জয়ী হবেন ফণীভূষণ চৌধুরী। 7 মে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী শর্মা। এদিকে 10 মে 3 বছর পূর্ণ করবে ডক্টর হিমন্ত সরকার। এই 3 বছর আসামে কোনো আন্দোলন হয়নি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শর্মা। কোভিশিল্ড প্রসঙ্গে তিনি বলেন, কোভিশিল্ড নেওয়ার পর হিমা দাস, লভলিনা বরগোহাই অলিম্পিকে মেডেল এনেছিলেন। কোভিশিল্ড নিয়ে চলা অপপ্রচার পুনরায় নস্যাৎ করেন মুখ্যমন্ত্রী। আমার সামতাত নির্বাচনী সভা হল। ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়াৰ হৈ ৰাতিপুৱা এখন বঙাইগাঁও, গধূলি ধৰ্মপুৰ, গোটেইকেইটা সমষ্টিতে মই প্ৰচাৰ চলালোঁ। 3 লাখতকৈও বেছি ভোটৰ ব্যৱধানত ফণীভূষণ চৌধুৰী বিজয়ী হ'ব। আপোনালোকে যি প্ৰশ্ন সোধে আৰু পাব্লিকৰ মুড দুটা কমপ্লিট বেলেগ বেলেগ। পাব্লিকেতো মোৰ লগত নাচি আছে, পাব্লিকৰ পৰা যেতিয়া সাংবাদিকত আহি যাওঁ গোটেই অসমখন বেলেগ বেলেগ লাগে। পাব্লিকৰ তাততো কোনো এইবিলাক প্ৰশ্নই নাই। পাব্লিক আছে অৰুণোদয়, চাকৰি, মোদী। গতিকে আপোনালোকে আহিলে 3 গগৈ সোধা কৰি দিয়ে, কিবা সোধে, এইটো কি লাভ হয়? আজি অৰুণোদয় পোৱা মানুহৰ প্ৰথমবাৰ মই বেছি পালোঁ। আমি অসমত মই বহুত জেগাত মিটিং কৰিছোঁতো, বেলেগ জেগাত অৰুণোদয় নোপোৱা বেছি হয়। ধৰ্মপুৰতে প্ৰথম মই মিটিং পালোঁ, য'ত অৰুণোদয় পোৱা মানুহৰ সংখ্যা 2/3। হয়, বহুত বিজেপিৰ ৱেব আছে। ৰিজাল্টৰ দিনাখন গম পাব, বহুত ডাঙৰ ৱেব। ধুবুৰীত তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব। এতিয়া আজমলৰ কথা মোক কিয় সোধে আপোনালোকে? আজমলক লগ পালে আজমলক সুধিব। এইটো হৈছে কোনোবা মানুহে নপঢ়া নুশুনাকৈ কৈ আছে আমি সকলোৱে কোভিচিল্ড লৈছোঁ। আমাৰ কি প্ৰব্লেম হৈছে? কোভিচিল্ড লৈ দেখোন হিমা দাস, লভলিনাই অলিম্পিকত মেডেল লৈ আহিলে। কোভিচিল্ড লোৱাৰ পিছত হিমা দাস, লভলিনাই দেখোন মেডেল আনিলেগৈ। দুদিন ব্যাপী ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প 2024-এর সূচনা শিলচর রামকৃষ্ণ মিশনে মানুষকে অবহেলা জাতীয় পাপ হিসেবে চিহ্নিত করেছিলেন স্বামী বিবেকানন্দ, বললেন গণধীশানন্দজি। দুদিন ব্যাপী ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প 2024-এর সূচনা হয়েছে শিলচর রামকৃষ্ণ মিশনে। শনিবার থেকে শুরু হওয়া দুদিন ব্যাপী এই শিবির রবিবার সম্পন্ন হবে। বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শিলচর রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে 4 ও 5 মে দুদিন ব্যাপী শিবির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কাছাড় জেলার প্রায় 45টি সরকারি ও বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীরা ভক্তিমূলক সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন। একই সঙ্গে স্বামী বিবেকানন্দ সম্পর্কিত রচনা ও বক্তৃতা পাঠ সহ আরও অন্যান্য ধরনের প্রতিভা তুলে ধরেন স্কুল ছাত্রছাত্রীরা। আজ শনিবার সকাল 9টা থেকে শিবিরের সূচনা হয়। মিশনের শিক্ষার্থীদের দ্বারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে
এরপর বক্তব্য রাখেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণধীশানন্দজি মহারাজ। তিনি বলেন, মানুষকে অবহেলা জাতীয় পাপ হিসেবে চিহ্নিত করেছিলেন স্বামী বিবেকানন্দ। আরও বলেন, স্বামী বিবেকানন্দ স্পষ্টভাবে আমাদের পতনের কারণগুলি চিহ্নিত করেছিলেন। তিনি বলেন, ভারতের গরিব নিচু অসহায়দের কোনো বন্ধু নেই, সাহায্য নেই, তাই তারা উঠতে পারে না। তিনি বলেন যে ধর্মের নামে লক্ষ লক্ষ লোককে নিপীড়িত করা হয়েছিল। এছাড়াও ভারতের ধ্বংসের অন্যতম প্রধান কারণ ছিল কিছু কিছু সুবিধাভোগী শ্রেণীর দ্বারা শিক্ষার একচেটিয়া অধিকার। মহারাজ আরও বলেন, যুব শক্তি জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার, তাই তাদের সঠিক পথে গড়ে তোলা জাতির মহান দায়িত্ব ও কর্তব্য। কাজেই তাদের গঠনে সমাজ ও রাষ্ট্র কোনোভাবেই যাতে কার্পণ্য না করে। বৈকুণ্ঠানন্দজি মহারাজ বলেন, যুবশক্তিকে সঠিক পথে পরিচালিত করতে যুব সমাজের যেমন বড় ভূমিকা রয়েছে, তেমনি অভিভাবকদের দায়িত্ব অপরিসীম। পরিবার যদি নৈতিক জীবনযাপন করে, সেখানে সন্তানেরাও মানবিক গঠনের জন্য উপযুক্ত পরিবেশ পায়। বক্তব্য রাখেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের প্রেমঘনানন্দজি মহারাজ, হাফলং রামকৃষ্ণ মিশনের সম্পাদক অমিতেশানন্দজি মহারাজ, শিলং রামকৃষ্ণ মিশনের সম্পাদক হিতকামানন্দজি মহারাজ প্রমুখ। তুমি আমার একমাত্র আপনজন, তুমি আমার প্রাণ, তুমি আমার সকল ইন্দ্রিয়, তুমি আমার জীবাত্মা, আমার মন, বুদ্ধি, বাক্য, জাগ্রত স্বপ্ন, সুষুপ্তি। দিনের শিবির 60টা স্কুল থেকে আমরা নজন করে চেয়েছিলাম। সব মিলিয়ে প্রায় 540 জনের মতো এসেছে পুরো বরাক ভ্যালি। আর তার সঙ্গে মাস্টারমশাইরাও এসেছেন, মিসরা এসেছেন, আমাদের কালচারাল কমিটির সবাই রয়েছেন। আর 100 বছর একটা অনুষ্ঠান আমরা সারা বছর ধরে করছি, সেই অনুষ্ঠানের এইটাও একটা পার্ট। এই ক্যাম্পটা আমাদের শিলচর আশ্রম বহু বছর ধরে, মানে স্টুডেন্টস সিনিয়র ক্লাসের স্কুলের ক্লাস 9, 10 এদের লেভেলের, আর হায়ার সেকেন্ডারি প্লাস কলেজের তাদের জন্য দুটো আলাদা এডুকেশনাল সেমিনার, ভ্যালু এডুকেশনের উপরে, চরিত্র গঠনের উপরে, এবং যারা মোটামুটি উঠতি যুব শ্রেণী তাদের মধ্যে এই যে মূল্যবোধ সম্পর্কে জাগরণ, যেটা টেক্সট বইয়ে খুব কম করানো হয়, এটাকে কম্পেনসেট করার একটা, আপনি বলতে পারেন, একটা অল্টারনেট মেকানিজম। প্রায় 30-40টা স্কুল থেকে 5 থেকে 7 জন করে গ্রুপ নিয়ে এখানে টোটাল তৈরি হয়। তো আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে আজকের সমাজ পাশ্চাত্য শিক্ষার প্রভাবে, কিংবা যে বিদেশি শিক্ষা ব্রিটিশরা শুধু কেরানি তৈরির জন্য চালু করেছিল, তার মূল উদ্দেশ্য ছিল স্টুডেন্টরা এমন পদ্ধতিতে শিখবে যারা ইউরোপ, আমেরিকা, বিদেশে যা কিছু সব ভালো, আর ভারতের হাজার হাজার বছর ধরে চলে আসা প্রথা, পরম্পরা, জ্ঞান, বিজ্ঞান এসব ফালতু। অর্থাৎ দেশীয় সংস্কৃতি, সাহিত্য, ধর্ম সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব, আর যা কিছু ইউরোপ, আমেরিকা থেকে আসছে ভালো, এই মনোভাব তৈরি করার জন্য বলেছিল তারা তাদের গায়ের চামড়াটা দেশীয় কালো হবে, কিন্তু মানসিকতায় তারা ইউরোপিয়ানদের মতো হবে। একটা ঘনিষ্ঠ পারিবারিক মূল্যবোধ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যেখানে স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, 2-3 জেনারেশনের বাবা মা, দাদা দাদু একসঙ্গে থেকে যৌথ পরিবার পদ্ধতিতে, যেটা এখন অনেকটা ভেঙে গেছে। রামকৃষ্ণনগরে নাবালিকা অপহরণের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য। করিমগঞ্জে রামকৃষ্ণনগরে পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার নাবালিকা সহ অভিযুক্ত বিজন চন্দ। রামকৃষ্ণনগর এলাকা থেকে এক নাবালিকাকে অপহরণ করেছিল 5 গ্রামের বছর 25-এর বিজন চন্দ নামের এক যুবক। নাবালিকার পরিবারের এজাহারের উপর ভিত্তিতে রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসন বৃহস্পতিবার কাছাড় জেলার কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে আটক করতে সক্ষম হয় রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসন। উল্লেখ্য যে 28 এপ্রিল রামকৃষ্ণনগর থানা এলাকার ওই নাবালিকা মেয়েটিকে যুবকটি ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারে এজাহারের ভিত্তিতে নাবালিকাকে উদ্ধার করে ধৃত লম্পট বিজন চন্দ্রকে রামকৃষ্ণনগর থানায় নিয়ে আসে। শুক্রবার অভিযুক্ত যুবক সহ অপহৃত হওয়া মেয়েকে করিমগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
দরিদ্রতার সাথে লড়াই করে এমবিবিএস পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন শিলচরের বিক্রম সূত্রধরের। দরিদ্রতার সাথে লড়াই করে কঠোর সংগ্রামের পর জীবনে প্রতিষ্ঠিত হলেন শিলচর কনকপুরের শ্যামানন্দ লেনের মেধাবী পড়ুয়া বিক্রম সূত্রধর। এমবিবিএস পরীক্ষা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান ও জোরহাট মেডিকেল কলেজে প্রথম স্থান অর্জন করেছেন বিক্রম সূত্রধর। শ্যামানন্দ লেনের বাসিন্দা, পেশায় কাঠমিস্ত্রি সুভাষ সূত্রধরের পুত্র। বিক্রম সূত্রধরের এই সাফল্যে খুশি পরিবার পরিজনেরা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নিজের জীবনের কঠোর সংগ্রামের দিক তুলে ধরেন বিক্রম সূত্রধর। বিক্রম জানান, শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন তিনি। এরপর জোরহাট মেডিকেল কলেজে ভর্তি হন। অবশ্যই এতে বিভিন্ন ব্যক্তিবর্গরা তাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিক্রম জানান, আগামীতে ভালো চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। আমি বিক্রম সূত্রধর। আমি এবার জোরহাট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ফাইনাল ইয়ার এক্সামে উত্তীর্ণ হয়েছি। আমার র্যাঙ্ক আসামে সেকেন্ড র্যাঙ্ক আর জোরহাট মেডিকেল কলেজে ফার্স্ট র্যাঙ্ক। আর আমি আমার এইচএসএলসি পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে পাস করেছি। আর তারপর আমার এইচএস আমি রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ থেকে পাস করেছি। তারপর আমি জোরহাট মেডিকেল কলেজে জয়েন করি অ্যান্ড তারপর থেকে আমার এমবিবিএসের যাত্রাটা স্টার্ট করি। আমার বাবা একজন কাঠমিস্ত্রি পেশায়, তো আমার লিমিটেশন ছিল অল্প, কিন্তু বাবা মা আমাকে ফিল করতে দেয়নি। তাছাড়া আমাকে শিলচরে অনেক সদস্য ব্যক্তি আমাকে হেল্প করেছেন, যেরকম কিশোর কুমার দেব জেঠু, দীপঙ্কর জেঠু, শ্যামানন্দ আশ্রম, ওনারা আমাকে হেল্প করেছেন। তারপর এখন আমি ডক্টর হয়ে আমি সমাজের পাশে দাঁড়াতে চাই। আমার জার্নিটা যে স্টার্ট হলো, আমি ইন্টার্নশিপ করব, তারপরে রুরাল আছে, তারপর পোস্ট গ্রাজুয়েশন করব। তো আমি আমাদের জোরহাট মেডিকেল কলেজে একজন ডক্টর আছেন, ডক্টর সদাগর দেউরি স্যার। আমি ওনার থেকে অনুপ্রাণিত। আমাদের কলেজে ডক্টর মিহির গোস্বামী স্যার, ওনাদের থেকে অনুপ্রাণিত। আমি ওনাদের মতো বড় ভালো মনের ডক্টর হতে চাই। আমি কাঠমিস্ত্রি কাজ করিয়া আমার ছেলের পড়াশোনা করাইতে গিয়ে অনেকে আমার সাহায্য করছে, আমি তারারে প্রণাম জানাই। আমার ছেলে যাতে একদিন ভালো ডাক্তার হয়ে ভালো মানুষ হয়ে মানুষের সেবায় লাগতে পারে, আমি এটাই চাই। আমি প্রচুর আনন্দ ভোগ করছি এবং আমার ছেলের মতন আমার দেশবাসী ঘরে ঘরে আমি ডাক্তার চাই, ডাক্তার হতে চাই, ভালো মানুষ হইতো, ডাক্তার হইতো, সেটাই আমার। করিমগঞ্জের বারুইগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রচুর ড্রাগস জব্দ করল পুলিশ। ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রয়েছে করিমগঞ্জ পুলিশের। করিমগঞ্জ জেলার বারুইগ্রাম এলাকার অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ড্রাগস জব্দ করল পুলিশ। প্রায় 6 লক্ষ টাকার হেরোইন জব্দ করে করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। ড্রাগস পাচারের জন্য এবার কুরিয়ার সার্ভিসের আশ্রয় নিয়েছিল পাচারকারীরা। গ্রাইন্ডার মেশিনের কার্টনের মধ্যে রাখা ছিল ড্রাগস। এক্সপ্রেস ব্রিজ নামের কুরিয়ার সার্ভিসে করে ব্যাঙ্গালোরে পাচার করার কথা ছিল নিষিদ্ধ হেরোইন। কার্টনের মধ্যে সাবানের বাক্সে রাখা ছিল হেরোইন। পুরো অভিযান নিয়ে বিস্তারিত তুলে ধরেন করিমগঞ্জ পুলিশের কর্মকর্তারা। বাৰৈগ্ৰামৰ এক্সপ্ৰেছ কুৰিয়াৰ চেণ্টাৰত এটা অভিযান চলাইছিলে। তো তাত এটা ছাছপেক্টেড কুৰিয়াৰ আছিলে। তো ছাছপেক্টেড কুৰিয়াৰটো আমি ইয়াত তালাচী কৰিলোঁ সাক্ষীৰ সন্মুখত। তাত সন্দেহযুক্ত হিৰ'ইন উদ্ধাৰ হৈছে। 48.5 গ্ৰাম আছে। বজাৰ মূল্য অলমষ্ট 6 লাখমান হ'ব। এইটো পাইছোঁ এটা নতুন মডাছ অপাৰেণ্ডি। এইটোৰ ওপৰত আমি বিশেষভাৱে তদন্ত কৰিম, ক'ত কেনেকুৱা ব্যক্তি জড়িত হৈ আছে আৰু আইনমতে একশ্যন লোৱা হ'ব। শিলচর জেলা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে আগামী 11 মে। জেলা আইনি সেবা প্রাধিকারিক
শিলচরে উদ্যোগে শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে জাতীয় লোক আদালত আগামী শনিবার শিলচরে আয়োজিত করা হবে। এর মাধ্যমে বিচারাধীন মোকদ্দমা যেমন ব্যাংক লোন, ইলেকট্রিসিটি, টেলিফোন, যানবাহন সহ বিভিন্ন বিষয় সম্বন্ধীয় মামলার নিষ্পত্তি করা হবে। শিলচর জেলা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় লোক আদালতে নোটিশ প্রাপ্ত জনগণকে উপস্থিত থেকে নিজ নিজ মামলা সমাধানে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কর্মকর্তারা। 11 মে 2024-এ ন্যাশনাল লোক আদালত আয়োজন করেছি। এই লোক আদালতে আমরা বিভিন্ন ধরনের সিভিল কেসেস, ক্রিমিনাল কেসেস, মোটর ভেহিকেল অ্যাক্ট কেসেস, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কেসেস, ম্যাট্রিমোনিয়াল কেসেস আর প্রি লিটিগেশন কেসেস টেক আপ করেছি। প্রি লিটিগেশন কেসেসের আমরা ব্যাংকের কেস, এপিডিসিএল, বিএসএনএল, ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো কেসেও আমরা টেক আপ করেছি। আমার একটা অনুরোধ পাবলিককে কি 11 মে 2024-এ ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্সে এসে সকালবেলা 10টা থেকে শুরু হবে ন্যাশনাল লোক আদালত। পাবলিক আর লিটিগেন্ট পার্টিসিপেট করে এই লোক আদালতটা সাকসেসফুল করে, এটা আমার অনুরোধ। আরেকটা কথা আমি বলতে চাই যে এটা একটা পাবলিক ফ্রেন্ডলি ফোরাম, এখানে কোনো ধরনের টাকা লাগবে না কেস শেষ করতে হলে। খালি আমার একটা রিকোয়েস্ট যে লিটিগেন্টরা এসে পার্টিসিপেট করে, নিজের কেসে পার্টিসিপেট করে এই পাবলিক ফ্রেন্ডলি ফোরামে নিজের কেসটা যে কম্প্রোমাইজ করে বা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে সেটেলমেন্ট করে, ওই জন্য আমরা 19-এর চেতনাকে সামনে রেখে আগামী 16 মে বরাক জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুভাষিক ঐক্যের মহামিছিল। শহীদ দিবস উপলক্ষে আগামী 16 মে বরাকের 3 জেলায় অনুষ্ঠিত হবে বহুভাষিক ঐক্য মহামিছিল। শনিবার স্থানীয় এক হোটেলে বরাকের আওয়াজ সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাব সহ নিজেদের মতামত তুলে ধরেন। গত বছর দুর্গাপুজোর সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা ভাষার ব্যানার ছিঁড়ে ফেলার প্রসঙ্গ তুলে ধরে এদিন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমন্ত্রিত বিভিন্ন ভাষা গোষ্ঠীর প্রতিনিধিরা। আগামী 16 মে আয়োজিত হতে যাওয়া বহুভাষিক ঐক্য মহামিছিলে দিসপুর থেকে দিল্লিতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন সঞ্জীব রায়, দিলীপ কুমার সিংহ, তুহিনা শর্মা, দিলীপ সিনহা ও বাদল কামাই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আপনার সামনে অনেক প্যান্ডেলে ব্যানারগুলো ছেড়ে দেওয়া হয়েছিল যেখানে বাংলায় লেখা হয়েছিল এবং উগ্র জাতীয়তাবাদের একটা আমরা প্রকোপ দেখেছিলাম, যেটার যে আবহাওয়াটা উঠে এসেছিল বরাকে, এবং সে সময় অনেক উৎসাহিত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত হয়ে একটা মহামিছিল হয়েছিল। এবং আমি ধন্যবাদ দিব আয়োজকদেরকে, বরাকের আওয়াজ, যে আপনাদের মাধ্যমে প্রায় 200-250 প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায়, এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল। সেখানে হিন্দিও লেখা ছিল, সেখানে মণিপুরিও লেখা ছিল, বিষ্ণুপ্রিয়া এবং বাংলা লেখা ছিল। এইরকম উদ্যোগটি আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সময় আবার যোগদান করেছি। আমরা এত গর্ব সহকারে কোর্টে আমরা এখনো বাংলায় কাজ করি। এখানে যারা জাজেসরা আসেন ওনারা অনেক সময় বাংলা বোঝেন না, কিন্তু যেই বরাকভেলিতে ওনাদের ট্রান্সফার হয় এত সুন্দরভাবে ওনারা বাংলায় কমিউনিকেট করেন, এটা আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন না। তাই বলছি সব ভাষাভাষীকেই সম্মান জানানো উচিত। আমি নাগা হলেও বাংলা মাধ্যমে পড়াশোনা করে স্নাতক করেছি, বাংলা ভাষাকে ভালোবাসি, খুব মিষ্টি ভাষা। অনেকে মনে করেন ট্রাইবেল হলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে বাংলা বলতে পারে না, কেউ হিন্দি, কেউ ইংলিশ। আমি বলে আপনি কি বাংলাভাষী? আমি প্রথমে জিজ্ঞাসা করি, হ্যাঁ তাহলে বাংলায় বলুন। আমি কমফোর্টেবল বাংলায়, কারণ আমি বাংলা মাধ্যমেই পড়াশোনা করি। এক নাগারে 20টি গান শিলচর সহ দেশের 11টি রাজ্যে 11টি প্রেক্ষাগৃহে পরিবেশিত হবে একই দিনে একই সময় একই গান। রবিধারার আয়োজনে শতকণ্ঠে সহস্রকণ্ঠ। এক নাগারে 20টি গান শিলচর সহ দেশের 11টি রাজ্যে 11টি প্রেক্ষাগৃহে পরিবেশিত হবে একই দিনে একই সময় একই গান। স্ক্রিনে সরাসরি দেখানো হবে প্রত্যেকটি রাজ্যের অনুষ্ঠান। 12 মে 2024 সকাল 11টা থেকে অনুষ্ঠানটি আয়োজিত হবে শিলচর বঙ্গভবনে। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রবিধারা রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্র শিলচরের কর্মকর্তারা এ কথাগুলো জানান। এবারের আয়োজন রবিধারা রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্র শিলচরে শতকণ্ঠে সহস্রকণ্ঠ। ইন্দ্রাণী ভট্টাচার্য বলেন, 12 মে সকাল 11টা থেকে 1100 জন শিল্পী রবীন্দ্রসঙ্গীত গাইবেন। এবার যে অনুষ্ঠান হচ্ছে সমগ্র ভারতবর্ষ জুড়ে, কলকাতার
অরুন্ধতী দেব মহাশয়ের তত্ত্বাবধানে সারা ভারতবর্ষের 11খানা রাজ্যে আমরা একই দিনে একই সময়ে উচ্চারিত করব রবীন্দ্রনাথ ঠাকুরের 20খানা গান এক নাগাড়ে। সেই গানগুলো আমরা সারা ভারতবর্ষের 11টা রাজ্যে একই সাথে একই সময়ে একই ট্র্যাকে আমরা করব এবং সেই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককেই আমরা আমন্ত্রণ জানাই, কারণ এটা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে আমাদের এই শিলচর। সারা ভারতবর্ষে তথা শিলচর এই প্রথম হচ্ছে 100 জনের উপরে শিল্পী একসাথে এক নাগাড়ে একসাথে 20খানা গান আমরা করব। 23 ইংরেজি জুন মাসে আমরা হাজার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সম্মেলক রবীন্দ্রসঙ্গীত অংশগ্রহণ করেছিলাম কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেটার অর্গানাইজার ছিলেন মুক্তধারা রবীন্দ্রসঙ্গীত মুক্তধারা একটা অর্গানাইজেশন, যার মূল ছিলেন ওনার নাম হচ্ছে অরুন্ধতী দেব। 1000 জন এখানে একসাথে গান করেছি। তো এই রকম অন্যান্য স্টেট থেকেও অন্যান্য রাজ্য থেকে ট্রেনার হিসেবে ওরা নিয়ে এসেছিল দল। তারপরেই দিদি ব্যাপারটাকে একটু অন্যভাবে চিন্তা করলেন যে যারা ট্রেনার হাজার কণ্ঠেতে ট্রেনার দল নিয়ে এসেছিল, এই ট্রেনাররা নিজের জায়গাতে গিয়ে শতকণ্ঠে একটা আয়োজন করলে অনুষ্ঠান সেটা খুব ভালো হয়। ওই শতকণ্ঠটাকে উনি সমস্ত ইন্ডিয়াতে জুড়ে দিলেন, একসাথে জুড়ে দিলেন। 11টা রাজ্য একই সাথে একই সময়ে একই গান একই মিউজিক ট্র্যাকের মধ্যে একই টাইমে অনুষ্ঠানটা করবে। এটা টোটাল একটা প্রজেক্ট হয়ে গেল আমাদের। সেই প্রজেক্টের অঙ্গ হিসাবে আমি শিলচর থেকে আমার একটা সংস্থা রয়েছে রবিধারা রবীন্দ্রসঙ্গীত চর্চা কেন্দ্র, তার হয়ে আমরা এই অনুষ্ঠানটা পরিবেশন করব সমস্ত ভারতবর্ষের 11টা রাজ্যের 11টা দলের সাথে একই সাথে আমরা নিয়ে নিচ্ছি সামান্য বিরতি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। শিলচর রংপুরের 5ম শ্রেণীর ছাত্রের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। শিলচর রংপুর 3য় খণ্ডের 5ম শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ওই স্কুল ছাত্রী শুক্রবার দুপুর থেকে প্রবল জ্বরে আক্রান্ত ছিল। রাতে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা, কিন্তু শেষ রক্ষা হয়নি। মেয়েটি শনিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনায় অভিযোগ উঠেছে টিডি অর্থাৎ টিটেনাস ও ডিপথেরিয়া টিকাকরণের পার্শ্ব প্রতিক্রিয়াকে ঘিরে। মৃত মেয়েটির বাড়ির লোকজন এনে কিছু না বললেও স্থানীয়দের গলায় অভিযোগের সুর। এ নিয়ে শনিবার কিছুটা উত্তেজনাও ছড়ায় রংপুর 3য় খণ্ডে, কারণ গত 29 এপ্রিল মেয়েটির স্কুল অর্থাৎ রংপুর সরকারি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে এক টিকাকরণ অভিযান হয়েছিল। সেখানে 27 জনকে দেওয়া হয় টিডি ভ্যাকসিন। এই 27 জনের মধ্যে 3-4 জন দুদিন ধরে জ্বরে আক্রান্ত, যার মধ্যে একজন ছিল মৃত রেশমি বেগম বরভূয়া। যদিও জেলা স্বাস্থ্য বিভাগ এই ধরনের কোনো সংশয়ের কথা সরাসরি উড়িয়ে দিয়েছে, বরং তারা এলাকাবাসীর কাছে সংশয় ও গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। বিষয়টি ঠিক কি, কেনই বা জ্বরে ভুগছে 2-1 জন, এজন্য গঠন করা হয়েছে কুইক রেসপন্স টিমও। অতি স্পর্শকাতর এই ইস্যুকে ঘিরে বিস্তারিত তুলে ধরেন কাছাড়ের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডাক্তার আশুতোষ বর্মন। এদিকে জানা গেছে এলাকার বক আহমেদ বরভূয়ার কন্যা রেশমি বেগম বরভূয়া গত 29 তারিখ সোমবার নিজের স্কুলে টিকা নেওয়ার পরও সুস্থ ছিল সে। এমনকি গতকালও সুস্থ অবস্থায় স্কুলে যায়। স্কুলে থাকা অবস্থায় কাঁপুনি দিয়ে জ্বর আসে রেশমির। সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষকরা খবর দেন তার পরিবারের লোকজনকে। তারা এসে বাড়ি নিয়ে যান রেশমিকে, কিন্তু ঘরে যাওয়ার পরও শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাই রাতে বাধ্য হয়ে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে, কিন্তু রাত পোহাতেই মৃত্যু হয় মেয়েটির। 29 তারিখে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল টিডি ভ্যাকসিন। তারপর থেকে বাচ্চাটি সুস্থই ছিল। গতকালকে দিনের বেলা যখন স্কুলে যায়, তারপরে হঠাৎ করে মানে কাঁপে জ্বরটা আসে এবং টিচার ওদের গার্জেনকে দেখে ওদেরকে মানে বাড়িতে মানে পাঠিয়ে দেয় বাচ্চাটিকে। এবং রাত্রিবেলায় যখন বাচ্চাটির অবস্থা আরও বেশি খারাপ হয়ে ওঠে, তখন সঙ্গে সঙ্গে ওরা মেডিকেল কলেজে নিয়ে যায়। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে তো আজকে সকালবেলা মারা গিয়েছে। তো এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে বাচ্চাটি মারা গিয়েছে এবং সেই মারা যাওয়াতে কেন মারা গেল সেটা ইনভেস্টিগেশন করার জন্য আমরা আজকে র্যাপিড রেসপন্স টিমকে পাঠিয়েছিলাম। তো প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশনটা হয়েছে এতে মনে হচ্ছে যে বাচ্চাটি মানে পেটের অসুখজনিত রোগের জন্য সেটা মানে হতে পারে।
সেই সাথে মানে কমপ্লিকেশন হয়ে বাচ্চাটি মারা গেছে, সেটাই মানে মনে হচ্ছে আপাতত প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে। এবং সেদিন ওই ভ্যাকসিনেশন সেন্টারে 27টি বাচ্চাকে মানে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এর মধ্যে বাকি 2-3 জন বাচ্চা যাদের অল্প অল্প জ্বর ছিল, ওনারা আমাদের যে র্যাপিড রেসপন্স টিম ছিল ওনাদেরকে ট্রিটমেন্ট করেছেন এবং অলরেডি ওইসব বাচ্চাগুলো মানে এখন ঠিকই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। সুস্থ ফেরার জন্য তো বাচ্চা স্কুল গিয়েছে, আনফর্চুনেটলি বাচ্চাটা অসুস্থ হয়েছে, মারা গিয়েছে, সেটা দুর্ভাগ্যজনক। স্বাস্থ্য বিভাগ আমরা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব এড়াচ্ছি না, আমরা আমাদের তরফে যতটুকু করণীয় আমরা করবো। আমরা অলরেডি উদারবন ব্লক পিএসসিকে নির্দেশ দিয়েছি পাবলিক হেলথ টিম, ম্যালেরিয়া টিম এবং এএনএমকে মিলিয়ে একটা টিম কম্পোজ করে, একটা টিম গঠন করে এই এলাকায় যাতে, আমরা তো এমনিতেই আমাদের এলাকার উপরে আমাদের একটা চোখ আছে, আমরা যাতে এক সপ্তাহ যাতে স্পেশাল একটা বিশেষভাবে এই এলাকার উপরে কাজ করে, যদি কোনো জ্বর হয় বা পেট খারাপ হয় তাহলে এগুলোর কেয়ার যাতে নেওয়া হয়। এবং বিশেষ করে আমি আমার ফোন নাম্বারও দিয়ে এসেছি, আমার সঙ্গে যে চাইল্ড স্পেশালিস্ট পার্টিকল গিয়েছিলেন ওনারও ফোন নাম্বার দিয়ে এসেছি, যদি কোনো প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে ওদেরকে অনুরোধ করেছি। আচ্ছা, গ্রামে আমরা তো দুইটা বাচ্চার খবর পেয়েছি, আমরা গিয়েছি করে, একটা বাচ্চা পুরাই সুস্থ আছে, একটা বাচ্চার অল্প জ্বর আছে এবং একটু অ্যালার্জিক রেশ আছে। বাচ্চারা এখনও অবধি খেলাধুলা করছে, আমরা গিয়ে গড়েই পাই নাই বাচ্চাটাকে যে কী থেকে কী হয়েছে। এই মুহূর্তে আমরা এখানে এরিয়াতে বেশি বলা আমাদের পক্ষে একটু অসুবিধা, পরে আমরা লোকদেরকে বুঝিয়ে বলবো কেন এভাবে হয়, কীভাবে হয়, কী হতে পারে, হ্যাঁ, ভ্যাকসিন থেকে নিলে কী হয়, ভ্যাকসিন ছাড়া কী হয়, এটা আমরা লোকদেরকে বোঝাতে হবে। আর লোকদেরকে যদি আমরা না বুঝাই পরবর্তীতে আমাদের প্রোগ্রাম মার খাবে, আমরা জনসাধারণের কাছে যেতে পারবো না। শিলচর মেহেরপুর বীরবল বাজারে শুক্রবার মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। শিলচর মেহেরপুর বীরবল বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান। অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত 2:30 নাগাদ স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় বাজারের সামনে প্রথমে একটি দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করেন। পরে বাজার মালিক ও স্থানীয়রা বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে আগুন নেভাতে চেষ্টা করেন এবং দমকল বাহিনীকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তা এবং দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী তৈবুর রহমান লস্কর। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। গতকাল রাত্রে আপনার 2:30টার সময় আগুন লাগছে। রাস্তা বা মানুষ যখন যার মেহেরপুর বিলবর বাজার যখন মানুষ রাস্তা বা বাইক লইয়া যাওয়ার পথে এই সময় মানুষে আগুন দেখিয়া চিল্লানি শুরু করছে, চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাঁচাও, এই পর্যন্ত আগুন লাগছে। তখন বাজারের মালিক উঠিছুন, উঠিয়া দেখছেন তার ছেলেরে ফাটাই কিনতে দেখেন কিতা ব্যাপার বা তখন ছেলে বার হইয়া দেখা গেছে আগুন দেখা যান না, বাচ্চাটো আবার ঢুকি গেছে। বাদে শব্দ শুনিয়া বাজারের মালিক তারা সব আইছে, আইয়ার লগে লগে তারা ফায়ার ব্রিগেডও তারা ফোন করছে। ফায়ার ব্রিগেড আইসি, আওয়ার পরে ও অবস্থা হয়েছে। দুইটা দোকান, আমি তৈবুর রহমান লস্কর। আপনার কিতার দোকান? আমার এখানে লগে লোকাল সুগারির দোকান, চাউলের দোকান, পানের দোকান, আমরা ওইটা থেকে আমরা ব্যবসা করে খাই আর আমরা চলি আর ফিরি আর ওটাও। আর একটা দোকান খার দোকান আছে, আর এখানে হইলো উত্তম সাহা থান দোকান, এখানে স্টেশনারির দোকান। কেমন ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি এটা মোটামুটি সীমার 12 ক্ষতি হয়েছে। আমরা সরকারের কিছু জিনিস দাবি চাই আর যদি আমরা সাহায্য সহায়তা করি, মানে সরকারে যদি কোনো সাহায্য সহায়তা করে তাহলে আমরা ওটাও আশা ভরসা করি। নিয়ে নিচ্ছি সামান্য বিরতি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। মানুষের সমর্থন বিজেপির সঙ্গে রয়েছে, যার প্রমাণ মিলবে 4 জুন, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দুদিন ব্যাপী ভ্যালু ওরিয়েন্টেশন ক্যাম্প 2024-এর সূচনা শিলচর রামকৃষ্ণ মিশনে।
রামকৃষ্ণনগরে নাবালিকা অপহরণের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি, এলাকা জুড়ে চাঞ্চল্য। দরিদ্রতার সঙ্গে লড়াই করে MBBS পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থানে শিলচরের বিক্রম সূত্রধর। শুভেচ্ছায় ভাসলেন বিক্রম। এখনকার মতো BTN সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।